এবং ম্যাক্সিমাম গুলা 4 জাস্ট দাগ দেওয়া ইয়েগুলা 4 এর মধ্যে আবার কিছু আ আ যে জন্য ভাইব্রেশন হয় এরকম কিছু পার্ট আছে। তারপর ৫ নাম্বার হচ্ছে আ ৫ এ আরো কিছু পয়েন্ট আছে। এইটা সহ জাস্ট যদি একটা মিলিং এর একটা গুড মিলিং এর জন্য কি কন্ডিশন দরকার সেরকম আসে। তো এই পয়েন্ট গুলো তোমাদের দিতে হবে। এখন তোমাদের যে মেইন যে ম্যাথসটা একটা মিলিং করার জন্য তোমার নরমালি ৩ টা রোলার লাগবে। একটা হচ্ছে ওপেনিং, একটা হচ্ছে ডিসচার্জ, অর্থাৎ এটাকে ৩ টা বলা হয়, ৩ টা নাম দেওয়া হচ্ছে। একটা হচ্ছে টপ, ফিড, ডিসচার্জ। ৩ টা নামে বলা হচ্ছে। একটা হচ্ছে টপে থাকে, একটা হচ্ছে ফিডে থাকে, একটা হচ্ছে ডিসচার্জে থাকে। তো এটার জন্য কিছু জিনিস আমাকে জানতে হবে। এই জিনিসগুলা কি? এখান থেকে যদি আসি, আমি ফাইনালি আবার একসাথে কম্পাইল করে দেখাবো। যে যখন এখানে অনেকগুলা মিল আছে। ফার্স্ট মিল, সেকেন্ড মিল, থার্ড মিল, ফোর্থ মিল, ফিফথ মিল, সিক্সথ মিল এরকম। তো কোয়েশ্চেনে বলা থাকবে যেটা কি মিল, ফার্স্ট মিল নাকি সেকেন্ড মিল নাকি থার্ড মিল এরকম বলা থাকবে। আর যদি কিছু বলা না থাকে ধরে নিতে হবে এটা ফার্স্ট মিল। তো ফার্স্ট মিলের জন্য রেশিওটা আসবে 1:2.2। এটা নিচে আরো ইয়ে করে আসতেছি। এটা জাস্ট এখন আপাতত মাথায় রাখো, ফার্স্ট মিলিং এর জন্য রেশিওটা আসতেছে 1 এর সাথে 2:2.2। তারপরে আরেকটা জিনিস থাকে ফ্যাক্টর। একটা ফ্যাক্টর চলে আসবে। অনেকগুলোর জন্য অনেকগুলো আছে। ফার্স্ট মিলিং যদি হয় সেটার জন্য ফ্যাক্টর হচ্ছে 0.6। ক্রাশার যদি হয় সেটার জন্য 0.5। তারপর সেকেন্ড মিল, থার্ড মিল এরকম। এখন তোমরা এই জিনিসটা মাথায় রাখো একটু, যে তোমাদের প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় অংশের জন্য শুধু তোমরা রেশিওটা মনে রাখবা। যেমন ফার্স্ট মিলে এটা হচ্ছে 1:2.2, সেকেন্ডের জন্য শুধু 2 পয়েন্ট। তো প্রথম দুইটা তোমরা জাস্ট মনে রাখবা। যেমন ফার্স্ট মিলের জন্য 0.6, সেকেন্ডের জন্য 0.7। বাকিগুলা মনে রাখতে হবে না। বাকিগুলা যদি আমি দেই, আমি উল্লেখ করে দিব। আর যদি ফার্স্ট মিল বা সেকেন্ড মিল যদি এরকম বলি, তখন আমি কিন্তু উল্লেখ করব না। তো আমি এইটার কথা বললাম, এটার কথা বললাম। এই টেবিলটা ৩ এর যে দ্বিতীয় সেফটি ফ্যাক্টর এজিউম, এটা দরকার নাই। জাস্ট 18 রোলারের ক্ষেত্রে কি হয় সেটা। যে ফার্স্ট মিলের জন্য ফ্যাক্টর 0.6। আচ্ছা, ২ টা জিনিস গেল। দেখো ৩ নাম্বার, এটা হচ্ছে চেস্ট প্লেট সেটিং। চেস্ট প্লেট হচ্ছে রোলারের সাথে নিচে একটা প্লেট দেয়া থাকে। তো এই প্লেটটা যদি তোমরা যদি ইয়েতে যেখানে সুগার কেন মিল করে, যে বিভিন্ন জব বার বা এইসব জায়গায় তোমরা দেখবে যে নিচে একটা প্লেট দেয়া থাকে, যেটা দিয়ে ফাইনালি জুসটা চলে আসে মিলিং এর ঠিক উপরে। এটা হচ্ছে চেস্ট প্লেট। এই প্লেটের জন্য যদি ফার্স্ট মিলিং হয়, তখন ফার্স্ট মিলিং ফিটের যে ওপেনিং সেটার সাথে 1.9 গুণ করতে হবে। সেকেন্ড মিলিং এর যদি হয় 1.8 গুণ করতে হবে। আচ্ছা, দুটাই জানা থাকলেই হবে। আচ্ছা, এই হচ্ছে আমার ওভারঅল ইনফরমেশন, যেগুলো লাগতে পারে একটু পরেই। এখন আমরা ম্যাথে চলে আসি। ফার্স্টেই যে জিনিসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বের করতে হয় সেটা হচ্ছে বেগাস ওপেনিং। বেগাস ওপেনিং এর জন্য একটা ইকুয়েশন আছে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কেজি ফাইবার পার আওয়ার, প্রতি ঘন্টায় কত কি হারে ফাইবারটা বের হচ্ছে। ফাইবার রেট, কেজি ফাইবার পার আওয়ার। তারপর হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর অলরেডি বললাম, ফার্স্ট মিলিং যদি হয় 0.6। সারফেস অফ রোলার, এটা বের করতে হবে। আরপিএইচ, এটা হচ্ছে আরপিএম থাকলে, রেভুলেশন পার মিনিট থাকলে সেটাকে কনভার্ট করে রেভুলেশন পার আওয়ারে নিয়ে যাওয়া লাগবে। এই হচ্ছে ইকুয়েশন। এবার যদি আমরা কোশ্চেনে চলে আসি, একটা মিল সেটিং করতে হবে যেটাতে ৩৫০০ টন প্রতিদিন ক্রাশ হয়, 3500 টনস।
তো ক্যাপাসিটি হচ্ছে ৩,৫০০ টন ক্যাপাসিটি পার ডে। এখন এখানে কিন্তু আমরা সূত্র অনুযায়ী জানি যে এটা আওয়ারে নিতে হবে। ক্যাপাসিটি পার ডে দেয়া আছে, এখান থেকে আওয়ারে নিতে হবে। এখন কথা হচ্ছে আওয়ারে নিলে তো 24 দিয়ে ভাগ হওয়ার কথা, এখানে 22 দিয়ে কেন ভাগ করলাম? এটার কারণ হচ্ছে একদিন একটা দিনে পুরাটা দিনেই কিন্তু এই মিলিং সেটিংটা চালু থাকবে না। এজিউম করে নেওয়া হয় যে এখানে 22 আওয়ার্স হচ্ছে তোমার এই ইয়েটা চালু থাকবে। তো এটা যদি আমি কোশ্চেনে বলে দেই যে 22 আওয়ার, তো সেটা ভালো, সেটা ইউজ করবে। আর যদি কিছু বলা না থাকে তখন এজিউম করে নিতে হবে যে এখানে ওয়ান ডে মানে 22 আওয়ার, নট 24 আওয়ার্স। এটা হচ্ছে একটা। ফাইবার হচ্ছে 14.5% অফ কেন। টোটাল যে কেনটা ক্রাশিং হচ্ছে তার 14.5% হবে ফাইবার। এটা কোশ্চেনে বলা থাকবে। এখন দেখো তাহলে আমাদের কেজি ফাইবার পার আওয়ার বের করতে হবে। তো প্রথমে আমরা যদি, যেহেতু 3500 টন দেয়া আছে এবং ফাইনালি 15 কি বলে 159.2 টন পার আওয়ার বের করছি। তো এই এবং বললাম যে এই টোটালটার কত পার্সেন্ট ফাইবার বলো? কি ব্যাপার, তোমরা কি শুনতেছো? জি স্যার 14.5 আচ্ছা, এটা হচ্ছে 14.5% ফাইবার। তো এই টন পার আওয়ারে আছে, এটার সাথে 14.5 মানে 14.5 বলতে 0.145 আসবে, যেহেতু 100 দিয়ে ভাগ করছি এখানে। তো এটা আসলে আমাদের টন ফাইবার পার আওয়ার আসছে 23.09। টন থেকে কেজিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তো আমরা পাচ্ছি 23,090 কেজি ফাইবার পার আওয়ার। তো আমরা একটা পয়েন্ট শেষ, উপরেরটা আমরা পাচ্ছি। ফ্যাক্টর জানি 0.6। এখন আরপিএইচ বের করতে হবে এবং সারফেস রোলার বের করতে হবে। এই দেখো এখানে একটা ডিটেল দেওয়া আছে, এই ডিটেলটাও তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। ডিটেলটা কি? 3টা রোলার বলছিলাম, একটা টপ, একটা ফিট, একটা হচ্ছে ডিসচার্জ। টপ রোলারের সাইজ হচ্ছে 925 মিলিমিটার, ফিট 918 মিলিমিটার অ্যান্ড ডিসচার্জ হচ্ছে 920 মিলিমিটার। প্রত্যেকটা লেন্থ দেওয়া আছে 1830, 1830, সবগুলো 1830। তো এখানে 1830 থেকে 18.3 না, এটা কি মিলিমিটার থেকে আমার ডেসিমিটারে কনভার্ট করছে। তো এটা সামনে লাগবে, জাস্ট মনে রাখো যে লেন্থটা কিন্তু 1830 মিলিমিটার ছিল, এটাকে কনভার্ট করলে 18.30 ডেসিমিটার। ওকে, পিচ সবগুলোর জন্য 50-50-50। এখন হচ্ছে ডেপথ অফ গ্রোভিংস। প্রত্যেকটা যে তোমরা জানো যে এই রোলারের অনেকগুলোতে কাটা কাটা থাকে, তো এই প্রত্যেকটা কাটার যে ডেপথটা সেটাই হচ্ছে ডেপথ অফ গ্রোভিংস, আর একটা থেকে আরেকটা যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে পিচ। এটা তোমরা আহ কোথায় জানি পড়ছো, কি বলে মেকানিক্যাল ডিজাইনেও পড়ছো, এছাড়া ওয়ার্কশপ টেকনোলজি যে ছিল ওটাতে মনে হয় পড়ছো ডেপথ, পিচ টিচ কাকে কোনগুলা কি। আচ্ছা যাই হোক, এই ইনফরমেশনটা দেয়া থাকবে। আরেকটা জিনিস হচ্ছে হাইড্রোলিক লিফট। হাইড্রোলিক লিফট এটাও দেয়া থাকবে 10। দেখো এটা কিন্তু এজিউম করে নিতে হয়, এটা যদি কোশ্চেনে দেওয়া থাকে, দেওয়া থাকার সম্ভাবনাই বেশি 10। আর যদি দেয়া না থাকে তো 10 ধরে নিতে হবে। তোমাদের কোন কোন জিনিসগুলো ধরে নিতে হবে সেটা কিন্তু একটু মাথায় রাখবা, যে ফার্স্ট মিলিং অথবা সেকেন্ড মিলিং এর জন্য রেশিও গুলা কিভাবে আসে, ফ্যাক্টর গুলা কিভাবে আসে। আর এইখানে হচ্ছে হাইড্রোলিক লিফট, এটা আরপিএম 5.09 কোশ্চেনে বলা আছে। তো এটা থেকে জাস্ট যেহেতু তুমি আওয়ারে নিতে চাও, এটা 60 গুণ করে দিলে এটা আরপিএইচ এ চলে আসলো। তো এখানে তোমার ফ্যাক্টর জানো, আরপিএইচ বের করছো, কেজি ফাইবার বের করছো, এখন যে সারফেস রোলার এটা লাগবে। এখন আমরা সারফেস রোলার নিয়ে কাজ করি।
এইটা জাস্ট ওভারঅল, এই টেবিলটা হচ্ছে জাস্ট ওভারঅল একটা ভিউ, এটা তোমার এখানে আসতে হবে না। এই যে দেখো এখানে একটা নোট দেয়া আছে, রেট অফ ক্রাশিং 3500 টন, ক্যাপাসিটি পার 22 আওয়ার্স এ ডে, মানে একদিনে 22 আওয়ার, 22 ঘন্টা এটা ক্রাশিং করা হয়। এবং ফাইবার এজিউম করা হয় কত, 14.5%। এটা একটু যেগুলো এজিউম বলা আছে সেগুলো একটু এজিউম করে নিবা। আমি আবারও বলতেছি, রেশিও গুলা, তারপর হচ্ছে একদিনে 22 ঘন্টা, ফাইবার হচ্ছে 14.5, হাইড্রোলিক লিফট হচ্ছে 10 মিলিমিটার, বাস এই জিনিসগুলো। এখন হচ্ছে যেহেতু আমাদের সারফেস এরিয়াটা লাগবে, প্রথমে আমরা আসি ডিসচার্জ ওপেনিং, এটা ক্যালকুলেট করতে হবে আমাদের। তো এটা ক্যালকুলেট করার জন্য আমাদের মিন ডায়ামিটার কি লাগবে, দেখো সূত্র হচ্ছে মিন ডায়ামিটার, এটা হচ্ছে টপ রোল ডায়া প্লাস ব্যাক রোল ডায়া ডিভাইডেড বাই 2। এখন এই ভ্যালুগুলা কোত্থেকে আসবে, টপ দেখো উপরে কি টপ রোল প্লাস রোল ডিভাইডেড বাই 2। টপ রোল কোনটা, দেখো এটা সংক্ষেপে টিএফবি এভাবেও দেয়া থাকে। টি হচ্ছে 925, যেমন এইখানে টপ তো টপেই, ফিট তো ফিডেই, ডিসচার্জটা হচ্ছে বি, ডিসচার্জও বলা থাকতে পারে, ব্যাগাসও বলা থাকতে পারে। তো এটা একটু মাথায় রাখবার, ডিসচার্জটা হচ্ছে ব্যাগ রোল, টপ রোল, ফিড রোল এবং ব্যাগ রোল। টপ রোল বলা আছে 925 এবং ব্যাগ রোল বলা আছে 920। তো জাস্ট ইকুয়েশনের মানটা বসায় দাও, 925 প্লাস 920 ডিভাইডেড বাই 2। মিন ডায়ামিটার পেয়ে গেলাম। এখন এভারেজ সার্কামফারেন্স, আমরা জানি এভারেজ সার্কামফারেন্স রোলারের ক্ষেত্রে বের করার সূত্র হচ্ছে পাই ডি, পাই ডি, ডিটা হচ্ছে ডায়ামিটার। এখানে ডায়ামিটার 922 বের করছি, তো এটার সাথে গুণ দিয়ে দিলে আমরা এভারেজ ডায়ামিটার পাইছি এটা 2898। আমরা আগেই বলছি এটা ডায়ামিটারে কনভার্ট করতে হবে, সরি ডায়ামিটার না ডেসিমিটারে। তো এটাকে 100 দিয়ে যদি ভাগ করে দিই ডেসিমিটারে চলে গেল, যেটা 28.98 এভারেজ সার্কামফারেন্স। এখন হচ্ছে সারফেস রোলার, রোলারের সারফেসটা বের করতে হবে। তো সারফেস বের করার সূত্রটা হচ্ছে এই 28.98 বের করছি, এটা হচ্ছে পাই ডি এবং এল, সূত্রটা হচ্ছে পাই ডি এল। পাই ডি এল, এল আমরা আগেই তোমাদেরকে বলছিলাম 1830 ছিল লেংথ, এটাকে ডায়ামিটারে সরি ডেসিমিটারে নিলে হয় 18.30, 18.30। তো এই পাই ডি এল হচ্ছে বের করলাম, এবং সারফেস রোলারটা হচ্ছে 530.4 ডেসিমিটার স্কয়ার। এখন আমরা সবসময় ক্যালকুলেট করবো 1 মিলিমিটার ওপেনিং এর জন্য, 1 মিলিমিটার ওপেনিং। তো আমরা এখানে প্রথমে হচ্ছে সার্কামফারেন্স বের করছি, এখন হচ্ছে সারফেস রোলার বের করছি, রোলারটা সারফেস বের করছি। এখন আমার এরিয়া বের করতে হবে। তো ওপেনিং যেহেতু 1 মিলিমিটার, তো এই যে সারফেস এরিয়া, সরি এখানে কি ছিল, ভলিউম ছিল মনে হয়, আচ্ছা এটা পরে আসতেছি, এটা কোথাও ইউজ হবে। তো এখানে এটা হচ্ছে সারফেস রোলারটা হচ্ছে এরিয়া, সারকামফারেন্সটা হচ্ছে ডায়ামিটার ডেসিমিটারে আছে, সারফেস রোলারটা হচ্ছে এরিয়া বের করলাম, যে পাই ডিটার সাথে এল গুণ করে দিলে এরিয়া, তারপর হচ্ছে 1 মিলিমিটার ওপেনিং এর জন্য, অর্থাৎ এরিয়ার সাথে 1 মিলিমিটারটা যদি আমরা গুণ করে দিই তখন আমরা ভলিউমটা পাবো ডেসিমিটার কিউব, সেটা হচ্ছে 5.304। কেন 1 মিলিমিটার ছিল, সেটাকে 100 দিয়ে ভাগ করলে ডেসিমিটারে যাবে, এটা গুণ করে দিলে আমরা ভলিউমটা পাচ্ছি। আচ্ছা এই পর্যন্ত এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে পাচ্ছি। এখন আমরা নেক্সট স্টেজে যাই। এখন আমরা ব্যাগাস ওপেনিং বের করতে হবে। আমরা সূত্রটা জানি, কেজি ফাইবার বের করছি 23,090, এফ এটা হচ্ছে 0.6। দেখো ইকুয়েশনের মধ্যে দেয়া আছে সারফেস রোলার ইন ডেসিমিটার কিউব, যেহেতু ডেসিমিটার কিউব বলা আছে বুঝতে হবে আমাদের
এখানে যে ভলিউমটা বের করছি ডেসিমিটার কিউবে 5.304, এই ভ্যালুটা এখানে বসানো লাগবে। ইকুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে যে সারফেস রোলার ইন ডেসিমিটার কিউব, এটা কিন্তু যে উপরে সারফেস রোলার স্পেসিফিক ভাবে বলা নাই, কিন্তু এইটা ইকুয়েশনে আসবে যে সারফেস রোলার ইন ডেসিমিটার কিউব। তো এটা ডেসিমিটার কিউবে নিয়ে গেলাম 5.304, আরপিএসটা আগে বের করছে 3.024। এইটা যদি করো তোমার চলে আসতেছে 24 মিলিমিটার। এটা কিন্তু ডেসিমিটার থেকে কনভার্ট করে আবার মিলিমিটারে নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে ইকুয়েশনটা ফাইনালি আসতেছে 24 মিলিমিটার। ওকে, তারপর আমরা নেক্সট স্টেজে যাই। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, সেটা কি? বেগাস ওপেনিং এট রেস্ট কন্ডিশন, এবং এখানে টিপ টু টিপ সেটিং নিয়ে আসতে হবে। টিপ রোলার টু টিপ রোলার, মানে টিপ টু টিপ জাস্ট উপর সারফেস থেকে টিপ টু টিপের যে তোমার ডিস্টেন্সটা সেটা বের করতে হবে। এটার জন্য ইকুয়েশনটা দেখো কি, মনে রাখতে হবে বেগাসি ওপেনিং এট রেস্ট, এই কন্ডিশনের জন্য টিপ টু টিপের ডিসটেন্স আমরা বের করব। এটার ইকুয়েশনটা কি সেটা মনে রাখতে হবে। অনেকগুলো ইকুয়েশন আছে, এই ম্যাথটার প্রবলেমটাই হচ্ছে অনেকগুলো ইকুয়েশন আছে, সেগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। জাস্ট ইকুয়েশন গুলাই, বাকিগুলা খুব সহজ, জাস্ট ভ্যালুগুলা পুট করা। এখন দেখো ফার্স্টে আসছে 24। এই 24টা কি? এই 24 হচ্ছে বেগাসি ওপেনিং যেটা আমরা বের করলাম 24, এই 24টা এখানে আসলো। মাইনাস এই 10টা কি? কারো কোনো ধারণা আছে এই 10টা কি? হাইড্রোলিক, হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোলিক লিফট। এটা এজিউম করেন এবার 10, আর বলা থাকলে তো থাকলোই। মাইনাস হাফ ইন্টু ডেপথ অফ টিপ রোলার প্লাস ডেপথ অফ বেগাস রোলার গ্রোভিং। দেখো গ্রোভিংটা আমাদের বলা ছিল এখানে, টপের জন্য 35, বেগাসের জন্য 42। তো এখানে জাস্ট 35 এবং 42 বসাই দিলাম, এবং ভ্যালুগুলা পুট করলে আমার 24.5 মিলিমিটার এই হচ্ছে ডিস্টেন্সটা। মাইনাস থাকলে বুঝতে হবে যে ডিস্টেন্সটা বেশি হয়ে গেছিল, এটা আর নিচে চলে আসবে, আর প্লাস থাকলে আরো উপরের দিকে যাবে রোলারটা। স্যার মাইনাস হাফটা কিসের জন্য স্যার? মাইনাসটা হচ্ছে আমি যেটা বললাম, এখানে আমরা তো বেগাস ওপেনিংটা করছি টিপ টু টিপ, তো এখানে যদি মাইনাস হয় তার মানে 24.5 মিলিমিটার এটা নিচে আসবে, যদি প্লাস সেটা উপরে যাবে। যেমন সেটিংটা ছিল, মনে করো সেটিংটা ছিল সামথিং লাইক 24 এর উপর বা 50 বা এরকম। আমরা এখানে বলতেছি যে আমাদের এখানে 24.5 মাইনাস হচ্ছে, মানে এটা কমানো লাগবে। আর যদি প্লাস হইতো তার মানে কি এটা আরো বাড়ানো লাগতো। এটা যেহেতু মাইনাস, তার মানে আমরা বুঝতেছি যে টিপ টু টিপ ডিস্টেন্সটা আরো 24.5 মিলিমিটার কমানো লাগবে। এই হচ্ছে একটা গেল। এখন যে দ্বিতীয় পার্টটা, এটা হচ্ছে ফিড ওপেনিং। আগেটা ছিল বেগাস ওপেনিং। তোমরা অলরেডি জানো যে 3টা রোলার থাকে, ফিড, বেগাস এবং টপ। তো ফার্স্টে বেগাস গেল, এখন ফিডে আসতেছি। ফিডের ওপেনিংটা কেমন থাকবে? এটা হচ্ছে ডিসচার্জ রোলার ওপেনিং ইনটু 2.2, ডিসচার্জ রোলার ওপেনিং ইনটু 2.2। তো ডিসচার্জ রোলার কি বেগাস ওপেনিং বলতেছে, ডিসচার্জকে বেগাসও বলতেছে, ডিসচার্জও বলতেছে। তো ডিসচার্জ রোলার ওপেনিং আমরা এখানে অলরেডি বেগাস ওপেনিং বের করছি 24, 24-এর সাথে 2.2। দেখো এইখানে কেন 2.2 গুণ হলো বলো তো? কারোর কোনো আইডিয়া আছে? স্যার ফার্স্ট রেশিও, ফার্স্ট হ্যাঁ মিলের। হ্যাঁ, ওখানে রেশিও ছিল 1:2.2, অর্থাৎ এই প্রথমটার সাথে 2.2 দিয়ে গুণ করতে হবে, এই কারণেই এটা চলে আসতেছে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এগুলা সবকিছু ফার্স্ট মিলের জন্য, যেহেতু 2.2 দিয়ে গুণ করছি ওখানে 0.6 বসাইছি। তো ফিড ওপেনিং বের করার সূত্র হচ্ছে ডিসচার্জ রোলার ওপেনিং ইনটু 2.2। এটা থেকে 52.8 আসলো, সেটাকে আমরা ধরলাম 53 মিলিমিটার। এখন আমরা সেটিংসে যাই।
আগে ছিল বেগাস ওপেনিং অ্যাট রেস্ট, এখন ফিড ওপেনিং অ্যাট রেস্ট, এবং সেটার জন্য টিপ টু টিপ আর রোলার আমরা দেখব। তো এইটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 53 প্রথম আসবে, এই যে ফিড ওপেনিং যেটা বের করলাম 53 সেটা মাইনাস হাইড্রোলিক লিফট মাইনাস হাফ ইন্টু, দেখো এখানে সরাসরি আর বলে নাই, 35 হচ্ছে কিসের জন্য ছিল, টপের জন্য ছিল। ওইটা যেহেতু আমরা ব্যাগাসের জন্য অথবা ডিসচার্জের জন্য বের করছি, সেটা কিন্তু ব্যাগাস বসাচ্ছি, আর এখানে কিন্তু আমরা ফিডের জন্য বের করতেছি, কাজে এখানে ফিড রোলারটা বসাবো। তো ফিড রোলারের ডেপথ কত ছিল, এই যে ফিড রোলারের ডেপথ ছিল 52, ব্যাগাসের জন্য ছিল 42, আর টপ তো সবগুলোর জন্য কমন 35, কিন্তু সবগুলা টপের সাথে কম্পেয়ার হচ্ছে, টপের সাথে ডিসচার্জ, টপের সাথে ফিড, কাজে টপটা হচ্ছে কম। তো এটা টপ 35 প্লাস 52 যদি আমরা করি, ফাইনালি হচ্ছে প্লাস মাইনাস করে 0.5 মিলিমিটার আসলো, মানে এটাও হচ্ছে 0.5 মিলিমিটার কমানো লাগবে। এই আমরা ব্যাগাস ওপেনিং বের করে ফেলছি, টিপ টু টিপ ফিড ওপেনিং বের করে ফেলছি। এখন লাস্ট যেটা, সেটা হচ্ছে ট্র্যাশ প্লেট। ট্র্যাশ প্লেটের কথা আমরা যেটা বলছিলাম, দেখো আবার যদি এটার আমার ইকুয়েশনটা কি ছিল ট্র্যাশ প্লেটের সেটিং এর জন্য, ফার্স্ট মিল ফিড ওপেনিং ইনটু 1.9, ফিড ওপেনিং ইনটু 1.9। তো এই 1.9টাকে 2 ধরা হচ্ছে, এখানে 1.9টাকেই 2 ধরা হচ্ছে, যেহেতু 2 এর একদম কাছাকাছি। তো এই ইকুয়েশনটা যদি আমরা এখানে বসাই, যে আমরা কি জানছি যে ফিড ওপেনিং, যেটা ফিড ওপেনিং ছিল কত 53 ইন্টু 1.9 কে 2 ধরা হচ্ছে এখানে, এটা কিন্তু 1.9 ছিল, এটা 2 ধরা হচ্ছে। তো 53 ইন্টু 2 সমান 106 মিলিমিটার। ওকে, তো সেটিং টিপ টু সেন্টার আগের মতোই, এখানে 106, যেহেতু এটা 106 বেরিয়েছে, 106 মাইনাস ওইটা হচ্ছে 10, আর যেহেতু এখানে জাস্ট টপ রোলারের সাথে চলে আসতেছে বিষয়টা, যেহেতু আমরা ফিডব্যাক এইটা শেষ হয়ে গেছে already, এখন টেস্ট প্লেটটা টপের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তো এখানে জাস্ট যে টপ যে রোলার ছিল সেইটার যে ডেপথ ছিল, সেই ডেপথটা এখানে চলে আসছে 35। তো এটা যদি করলে ফাইনালি 78.5 মিলিমিটার। তো ওভারঅল আমরা যদি সামারাইজ করি, এটাই হচ্ছে রেজাল্ট বা অ্যান্সারটা। সামারাইজিং দ্য রেজাল্ট অফ ফার্স্ট মিল যদি করি, ফিড ওপেনিং হচ্ছে -0.5, ডিসচার্জের জন্য হচ্ছে -24.5 মিলিমিটার। এই সবগুলাকেই হচ্ছে একটা রাউন্ড ফিগারে নিয়ে গেছে, যেমন 0.5 কে 1 এর মতো নিয়ে গেছে, 24.5 কে 25 নিয়ে গেছে। আর চেস্ট প্লেটের হাইট যেটা বের করলাম মাত্রই, এই হাইটটা 78.6 মিলিমিটার ছিল, সেটাকে 79 এ নিয়ে গেছে। এই হচ্ছে ওভারঅল ম্যাথ। এখন এটাকে যদি জাস্ট, যেখানে জাস্ট সূত্রগুলা একসাথে সবকিছু দেয়া, ফার্স্ট মিলের জন্য ফ্যাক্টর 0.6, সেকেন্ড 0.7, প্রথম দুইটা জানলেই হবে। দ্বিতীয়টা হচ্ছে রেশিও, ফার্স্ট মিলের জন্য 2.2, আর এটাই টেস্ট প্লেটের জন্য 2, সেকেন্ডের জন্য 2, 1.8, এটা হচ্ছে জাস্ট একসাথে করে দেয়া। ফাইবার কন্টেন্ট 14.5%, মানে জাস্ট ফর্মুলা যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। বেগাস ওপেনিং বেগাস ওপেনিং এর সূত্রটা ছিল কেজি ফাইবার পার আওয়ার ফ্যাক্টর ইন্টু সারফেস রোলার ইন ডায়ামিটার কিউব ইন্টু আরপিএইচ। বেগাস ওপেনিং এট রেস্ট কন্ডিশন ছিল বেগাস ওপেনিং মাইনাস হাইড্রোলিক লিফট মাইনাস হাফ ইন্টু ডেপথ অফ টপ রোলার প্লাস ডেপথ অফ বেগাস। 3 নাম্বার হচ্ছে ফিড ওপেনিং এট রেস্ট, এটা রেশিওর সাথে বেগাস যেটা অপারেশন যেটা, মানে এখানে যেটা বের হবে সেটার সাথে রেশিওটা গুণ দিয়ে দিতে হবে। ফিড ওপেনিং অ্যাড্রেস, এভাবে সবগুলা তোমরা মাত্র যেটা পড়ছো দেখায় আসছি, সেগুলাই হচ্ছে জাস্ট শর্টলি সবগুলা ইকুয়েশন এখানে দেয়া আছে, এখানে তোলা আছে, তোমরা এখান থেকে দেখে নিলে এট এ গ্ল্যান্স দেখে নিতে পারো। তারপর এটা একটা জাস্ট অ্যাসাইনমেন্ট আগের গ্রুপদের দিয়েছিলাম, যে এরকম একটা ম্যাথ ছিল, এটা জাস্ট ওরা সলভ করছিল, মিন ডায়ামিটার বের করছে, এভারেজ সার্কামফারেন্স পাই ডি, সারফেস রোলার পাই ডিএল, 1 মিলিমিটার ওপেনিং এর জন্য ডিএম কিউব,
ক্যাপাসিটি 22 ঘন্টা যেহেতু সেটা থেকে ফাইবার পার আওয়ার বের করছিল। তারপর ভ্যাকাসি ওপেনিং অপারেটিং কন্ডিশন এটার জন্য 24। তারপর রেস্ট কন্ডিশন, সিমিলারলি ফিড ওপেনিং এর রেস্ট কন্ডিশন। তারপর হচ্ছে টেস্ট প্লেটের হাইট। এই হচ্ছে ওভারঅল ছিল, বের করা শেষ। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের থাকতে পারে। স্যার এই ম্যাথে কত মার্ক করতে পারে স্যার? এটা আসলে এটার জন্য এটার সাথে হয়তো খুব শর্টলি 2টা কোশ্চেন থাকতে পারে, মানে এটা মিনিমাম 8 মার্কস থাকবে এটাতে যদি আসে। স্যার 8, এটা তো অনেক বড় স্যার। অনেক বড় না, 2বার করলে এটাকে আর বড় মনে হবে না। 8 মার্কস কিন্তু কম না। এই ম্যাথটা করতে তোমার সর্বোচ্চ 6-7 মিনিট বা 10 মিনিট লাগতে পারে হাইয়েস্ট। আর বাকি জাস্ট এটার সাথে থাকতে পারে সাপোজ কন্ডিশন অফ গুড মিলিং, সাপোজ থাকতে পারে এটা। তো ওইখানে 14টা পয়েন্ট জাস্ট এটা শেষ। এরকম শর্টলি আর কি চলে আসতে পারে, তোমরা ম্যাথটা একটু প্র্যাকটিস করে নিবা। এখন যে পার্টগুলোতে আসবো খুবই সিম্পল, একটু ডেসক্রিপটিভ ধরনের। তো এইটাতে আসতেছি, জাস্ট 1 মিনিট ওয়েট করো, আমি এটা নিয়ে আসি একটু। আচ্ছা, ফার্স্টে ফ্যাক্টরি সাইট। কিসের ফ্যাক্টরি বলো তো? সুগার। অবশ্যই সুগার ফ্যাক্টরি। এবং এটা যেহেতু একটা এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি যদি আমরা চিন্তা করি, এগ্রো বেসড কেন? কারণ এটা ফুলি ডিপেন্ডস অন সুগার কেন। সুগার কেন যেহেতু এগ্রো ক্রপস, কাজেই আমরা যখন একটা ফ্যাক্টরি সিলেক্ট করব তখন, বা ফ্যাক্টরি লোকেশন আমরা কোথায় দিতে পারি সেটা যখন চিন্তা করব, আমাদের কিছু জিনিস অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে। সেটা 1 নাম্বার কি, আমাদের সাইটটা কেমন হবে, আমাদের চারপাশ সারাউন্ডিংসটা কেমন হবে। এখন ফ্যাক্টরি সাইট, আমরা এমন একটা জায়গায় ফ্যাক্টরি সেট আপ করার চিন্তা করলাম যেটার আশেপাশে বিভিন্ন উপজেলা বা ডিস্ট্রিক্ট বা একটা হিউজ এরিয়া পর্যন্ত সুগারের ঠিক মতো চাষই করা হয় না, সুগার কাল্টিভেটিং করা হয় না এরকম। তখন ওখানে যদি আমরা ফ্যাক্টরি সেট করি, আরেক জায়গা থেকে সুগারকে নিয়ে এসে এটাকে প্রসেসিং করা রিয়েলি এক্সপেন্সিভ, সো ইটস নট পসিবল। জাস্ট তুমি যদি চিন্তা করো যে এমন একটা জায়গায় দিবা যে তুমি তোমার ইচ্ছা মতো, তুমি ঢাকার আশেপাশে দিলে তোমার সুবিধা হয়, গাজীপুর টাজীপুরে দিয়ে দিলাম, বাট এটার আশেপাশে একটা হিউজ এরিয়া পর্যন্ত সুগারের এই হচ্ছে না। তো আমার যখন একটা সুগার ইন্ডাস্ট্রি যখন আমি চিন্তা করব, তো এটার আগে অবশ্যই আমার চিন্তা করতে হবে যে এটার আশেপাশে সুগার কেন প্রোডাকশনটা কেমন, সেটা আমাকে ফার্স্টেই কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তারপর আমাকে যেটা আনতে হবে, আদার যে ফ্যাক্টর গুলো, যেমন ট্রান্সপোর্ট। তো একটু তুমি এখানে সুগার করলা, প্রসেস করলা, সবকিছু ঠিকঠাক, তোমার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস ইজ ভেরি পুয়ার, তুমি এটা নিয়ে বসে আছো, তোমার তো কোনো লাভ হচ্ছে না। তোমাকে তো এটা সব জায়গায় স্প্রেড করে দিতে হবে। কাজেই যে এরিয়াটাই তুমি করবা সেটা থেকে আদার্স যে জায়গাগুলো, সেইটার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস অবভিয়াসলি শুড বি ভেরি গুড। এখন যদি আমি মার্কেটের কথা চিন্তা করি, তুমি প্রত্যন্ত অঞ্চলে এটা এমন জায়গায় সেট আপ করে ফেলা যে এমন একটা এরিয়াতে যে ওখানে মার্কেট টার্গেট কিছুই নেই, জাস্ট একটা এরিয়াতে করে রাখছো, এখানে সুগার প্রডিউস হয় প্রচুর, এই একদম ওই এরিয়ার একদম পাশাপাশি করছো, বাট এখানে কোনো মার্কেটই নেই। তো এরকম জায়গায় করাটা আসলে ডিফিকাল্ট, কারণ তোমার মার্কেট না থাকলে, মার্কেটে তোমার এটা পৌঁছানো হচ্ছে তোমার মেইন কাজ, কনজিউমারকে তোমার দিতে হবে। সুগার ফাইনালি প্রডিউস করে সেই সুগারটা কনজিউমারকে দিতে হবে, কাজেই মার্কেট অবশ্যই এখানে একটা বিগ ফ্যাক্টর। তারপর হচ্ছে ওয়াটার অ্যাভেলেবিলিটি। যে কোনো কিছুই করতে যাও না কেন, ওয়াটার ইজ আ মাস্ট। তোমার পোর্টেবল, ইট ক্যান বি পোর্টেবল ওয়াটার অর আদার থিংস। সো এখানে ওয়াটার ফ্যাসিলিটিস গুলা কেমন আছে সেটা অবশ্যই, বোথ ফর ড্রিঙ্কিং পারপাস এন্ড বয়লার এজ ওয়েল, এটা তোমার দেখতে হবে। এতক্ষণ গেল তোমার সারাউন্ডিংস, এটা কিন্তু মনে রাখবা, সারাউন্ডিংস তোমার চারপাশ কেমন হবে সেটা নিয়ে এতক্ষণ
কথা আছে। স্যার এই পার্ট গুলোতে কি ম্যাথ নাই? না না, ম্যাথ যে কোনো একটা জায়গা থেকে এনে জয়েন দেওয়া হতে পারে। সর্বোচ্চ 6টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যেটা ম্যাথ ফ্রি, আদারওয়াইজ মোটামুটি সবগুলাতেই ম্যাথ থাকবে। মানে এই জিনিসটা মানে নূপুর কয়টা ম্যাথ করাইছে? 4 থেকে 5টা? জি স্যার, অনেকগুলো করাইছে স্যার। অনেকগুলো করাইছেন। তো ওই আমার যে পার্টগুলাতে ম্যাথ নাই ওই পার্টগুলাতে নূপুরের পার্ট থেকে ম্যাথ এনে জয়েন করা হবে, মানে ম্যাথ থাকবেই। তো মানে স্যার এখানে আপনার পার্টে কি আরো ম্যাথ আছে স্যার আজকে যেটা করাইলেন? না 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 না, আমার পার্টে শুধু একটা ম্যাথই, এবং এটা কোশ্চেন আউট, এটা আসবেই। না আচ্ছা, এখানে দেখো এটা ছিল সাইট, ফ্যাক্টরি সাইট কেমন হবে সেটা। এই জায়গায় কিন্তু অনেক সময় একটু ঝামেলা হয় যে তোমার ফ্যাক্টরি সারাউন্ডিং বললাম, তুমি প্যাচ লাগাইতেছো যে সাইট, সাইট দিয়ে দিলা। এখন তোমার যদি ফ্যাক্টরি একটা সুগার কেন ইন্ডাস্ট্রি তুমি ডেভেলপ করতে চাও অথবা সুগার ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাও, কি কি ফ্যাক্টর তুমি মাথায় নিয়ে আসবা, এরকম যদি কোশ্চেনটা হয় তখন কিন্তু ফ্যাক্টরি সাইট, ফ্যাক্টরি সারাউন্ডিং, ফ্যাক্টরি লেআউট সবকিছুই চলে আসবে। আর স্পেসিফিক ওয়েতে যদি আমি ইন্ডিকেট করে দেই যে অনলি ইউ হ্যাভ টু কনসিডার দ্য ফ্যাক্টরি বেসড অন ফ্যাক্টরি সারাউন্ডিংস, তখন তোমার সারাউন্ডিংস এ যাওয়া লাগবে। যদি সাইট বলি তো এই সাইটটা চলে আসবে। তো এতক্ষণ যেটা বলছি সেটা ছিল সাইট, এখন হচ্ছে সারাউন্ডিংসটা কেমন হবে। সারাউন্ডিংসটা হবে হচ্ছে এখানে একটা মেজর ইম্পর্টেন্ট যে জিনিসটা, তোমার লেবার কেমন অ্যাভেলেবল, লেবার কস্টটা কেমন, সেটা কিন্তু একটা বিগ ইস্যু। তুমি এমন জায়গায় করে রাখছো যেখানে লেবারের কস্ট দিতে দিতেই তোমার সব টাকা শেষ, এরকম হলে হবে না। তো লেবার কস্ট কেমন সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে এখান থেকে কিন্তু সুগার ইন্ডাস্ট্রি থেকে অনেকগুলা বাই প্রোডাক্ট চলে আসবে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে এবং তোমাদের পড়তে হবে। এটা 3 মার্কসের জন্য থাকতে পারে যে সুগার ইন্ডাস্ট্রি বাই প্রোডাক্ট সম্পর্কে লিখতে। এটা তোমাদেরকে নূপুর দিছে কিনা আমি জানি না, তবে এটা একটা কমন কোয়েশ্চেন, এটা সবারই থাকে। এটা তোমার প্র্যাকটিক্যালেও লাগবে, থিওরিতেও লাগবে, এবং ভাইভাতেও এটা আসবে যে একটা সুগার ইন্ডাস্ট্রি থেকে কি কি বাই প্রোডাক্টস আসতে পারে। ব্যাগাস আসতে পারে, তোমার ফিল্টার কেক আসতে পারে, এবং মোলাসেস, এই বিভিন্ন জিনিস চলে আসতে পারে। তো এটা জাস্ট তোমরা একটু, এটা সব জায়গায় অ্যাভেলেবল, এটা জাস্ট একটু পড়ে নিবে। এটা থাকতেও পারে নাও পারে, আমি বলতেছি না যে আসবেই, কিন্তু এটা তোমাদের প্র্যাকটিক্যালও ভাইভাতে জিজ্ঞেস করা হবে এবং প্র্যাকটিক্যালে থাকবে, এবং থিওরিতেও শর্টলি থাকতেও পারে, বলা যায় না। যদি তোমরা এটা সম্পর্কে একটু ধারণা রাখবে। আচ্ছা, তো এই যে বাই প্রোডাক্টস গুলো আসবে, কিছু কিছু বাই প্রোডাক্টস আমাদের কাজে লাগবে। যেমন ফাইবার যেটা আসতেছে সেটা তো জ্বালানি হিসেবে ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে যে মোলাসেস গুলো আসতেছে সেগুলা প্রসেস করে অ্যালকোহল প্রডিউস করা যায়, এবং ফিল্টার কেক যেটা, সেটাও আবার ডোমেস্টিক অ্যানিমেলস গুলার ফিড হিসেবে অনেক সময় ইউজ করা যায়। সবগুলারই ইম্পর্টেন্স আছে। এখানে এগুলা ছাড়াও কিছু কিছু জিনিস থাকে, যেমন তুমি যখন ওয়াটার দিয়ে ট্রিট করবা তখন ওয়াটারের একটা ইফ্লুয়েন্ট চলে আসবে, লিকুইড ইফ্লুয়েন্ট। মানে জিনিসটা হচ্ছে তুমি ওয়াটার দিয়ে একটা কিছু ট্রিট করছো বা ধুইছো, এটা ধোয়ার পরে যে লিকুইডটা থাকবে, যে ওয়েস্টটা থাকবে, সেই ওয়েস্টটা ডিসপোজাল সিস্টেমটা অবশ্যই সারাউন্ডিংস এর মধ্যে ভালো থাকতে হবে। তারপর তোমার লেবারের কথা বললাম। তারপর হচ্ছে ফাউন্ডেশন, ফাউন্ডেশনটা অবশ্যই স্ট্রং হওয়া লাগবে। অর্থাৎ ফাউন্ডেশন সেট আপ করার আগে তোমার অবশ্যই সয়েলটা টেস্ট করে নিতে হবে যে এটার মাটিটা কেমন, এটা ফাউন্ডেশনটা কেমন ধরে রাখতে পারবে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং হচ্ছে স্টোরিং ফেসিলিটিস, সেটা অনেক ভালো থাকতে হবে। তোমার তো র মেটেরিয়ালস গুলো ঠিকঠাক মতো স্টোর করতে হবে, তো এইখানেও স্টোরিং ফেসিলিটিস ভালো থাকতে হবে। এই ছিল সারাউন্ডিংস। এখন হচ্ছে ফ্যাক্টরি লেআউট। ফ্যাক্টরি লেআউটটা কেমন হবে? ফার্স্টে হচ্ছে এরিয়া।
তোমার হিউজ একটা এরিয়া থাকতে হবে, যে এরকম না যে ছোট ছোট একটা এরিয়া করে ফেললা, তোমার ইয়ে হয়ে যাচ্ছে। তোমাকে এখানে মিনিমাম শেয়ার কি স্টপ হয়ে গেছে নাকি? জি স্যার। আচ্ছা, আমি আবার আসতেছি। স্ক্রিন জি স্যার। শেয়ার। আচ্ছা, এখন যদি আমরা ফ্যাক্টরি লেআউটের কথা চিন্তা করি, ফার্স্টেই যেটা আসবে ফ্যাক্টরি এরিয়া, এবং এটার মিনিমাম হচ্ছে রিকমেন্ড করা হয় 50 থেকে 80 একর। এখন লোকেশন কলোনি কিভাবে লোকেট করবা, এটা এমন ভাবে সেট আপ করবা যে এটা ডিরেকশনটা হচ্ছে বাতাসের উইন্ড ডিরেকশনের সাথে হয়। উইন্ড ডিরেকশনটা যে ওয়েতে যাবে, তোমার লোকেশন অফ দ্য কলোনি উইল বি ইন দ্য সেম ডিরেকশন। তারপর হচ্ছে বয়লারটা এমন ভাবে সেট করতে হবে যাতে এটা স্ট্রেট লাইনে যায়, যে এরকম হলো এই সামনে যাচ্ছে আবার ডান পাশে বাম পাশে ঘুরে টুরে যাচ্ছে, এরকম যাতে না হয়। তো সেট আপটা এমন ভাবি, যেহেতু বয়লার একটা, এখানে ইভাপোরেশনটাই হচ্ছে একটা মেইন জিনিস, এটা করার জন্য আমাদের বয়লার লাগতেছে। তো বয়লারটা এমন ভাবে সেট করতে হবে যে আহ, একদম স্ট্রেট লাইন ওয়েতে সেটা এভাপোরেটরে চলে যায়। তারপর এখানে আসতেছে হচ্ছে আর যে চ্যালেঞ্জ গুলো থাকবে, ক্লিনিং স্টেশন যেটা বলতেছি, এখানে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ক্লিনিং স্টেশন, একটা হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল স্টেশন। তো ক্লিনিং স্টেশনটা নর্মালি থাকবে হচ্ছে ফ্যাক্টরি যে ইন্ডাস্ট্রি থাকবে সেটার সামনে, কারণ যেহেতু র মেটেরিয়াল এগুলো যখন আসবে বা সবকিছু ক্লিন করে তারপর ঢোকানো লাগবে। কাজে ক্লিনিং সেকশনটা থাকবে সামনে, আর ডিসপোজাল সেকশনটা থাকবে পেছনে। তারপর হচ্ছে যেহেতু এখানে জুস যেটা পাবো সেটাকে ইভাপোরেট করতে হবে, এটা একটা বিগ একটা ইউনিট অপারেশন, এবং আমরা কতটুকু জুস নিব সেটা ওয়েট করে নিতে হবে। কাজে এই মেজারিং ইউনিট এবং ইভাপোরেশন ইউনিটটা যেখানে এক্সট্রাকশন করা হবে সেটার একদম কাছাকাছি থাকতে হবে। আমরা এখান থেকে জুস এক্সট্রাক্ট করে সেটাকে সেটা অ্যামাউন্ট করে তারপর সেটাকে হিটিং অর্থাৎ ইভাপোরেশন সেকশনে দিয়ে দিব। ইউনিট অপারেশন যেটা ইভাপোরেশন, এটা কাছাকাছি থাকতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে মেশিন গুলা, অনেকগুলা মেশিনারি তো এখানে থাকবে, তো মেশিন গুলা সেট আপ দেওয়ার জন্য এনাফ স্পেস থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা যে ফ্যাক্টরি, যদি আমাদের হিউজ এরিয়া থাকে, ফ্যাক্টরিটা এমন ভাবে সেট আপ করা হয় হিউজ এরিয়া নিয়ে যে নিজেরাই কিছু সুগার ক্যান কাল্টিভেট করে নেয়, তারপর এটা কেটে সেখানে রাখে। তো এটার জন্য আমার একটা হিউজ এরিয়া থাকতে হবে যদি প্ল্যানিংটা এরকম থাকে। অবশ্যই এগুলো টেস্ট করার জন্য ল্যাব থাকবে, ল্যাব ফেসিলিটিস থাকতে হবে। কিন্তু এই ল্যাব যেটা থাকবে সেটা অবশ্যই প্রসেসিং ইউনিট থেকে দূরে থাকতে হবে। এবং ফাইনালি যেটা এমন ভাবে সেট করতে হবে যেটা যাতে সেটা গ্র্যাভিটি ফ্লো ওয়েতে যায়, গ্র্যাভিশনাল ফ্লো, মানে এমন ভাবে সেট আপ করবে যে তোমার সুগারটা সেটা প্রথমে একদম উপরে তুলে ফেলতে হবে কনভেয়ার দিয়ে, তারপর সেটা ক্রাশিং হয়ে জুসটা আস্তে আস্তে গ্র্যাভিটি ওয়েতে যাবে, ওয়েট উপর থেকে নিচে যাবে। এরকম না যে নিচ থেকে আমি বেশি ওয়েটের একটা জিনিস যখন অপারেশন স্টার্ট করবা যে নিচ থেকে উপরে যাবে, জিনিসটা এরকম হবে না। ক্রাশ করার পর অপারেশন গুলা উপর থেকে নিচে এই ডিরেকশনে যাবে, আর এটা ফলো করার জন্য আমার অবশ্যই গ্র্যাভিটি মেনটেন করতে হবে। তো এই হচ্ছে ফ্যাক্টরি লেআউট। এখন এটার একটা কোশ্চেন, এটা আমি তোমাদের পড়াবো না, এটা জাস্ট তোমরা পড়ে নিবা, খুবই একটা সিম্পল জিনিস, যে সুগার প্রোটেকশন, সুগার কেন ইন্ডাস্ট্রি কি বলে ফিল্ড গুলাতে সুগার কি কি ইনসেক্ট অথবা পেস্ট দিয়ে অ্যাটাক হতে পারে,
এখানে বিভিন্ন ধরনের ইনসেক্ট পেস্ট বলা আছে, বোরার, পাইরিলা, ব্ল্যাক বাগ, এগুলা থেকে যে কোনো 5 থেকে 6টা ইনসেক্ট, এগুলার কারণে কি কি সমস্যা হতে পারে এবং সেগুলার কন্ট্রোল মেজার, এটা কি কি হতে পারে সেটা একটু পড়ে নিতে হবে। 5 থেকে 6টা, এর বেশি দরকার নাই। তো এখানে অনেকগুলারই আছে, এই যে যেমন বোরার, এটার বর্ণনা আছে রোট বোরার। এই রোট বোরারে কি কি হয়, বায়োলজিক্যাল কিভাবে কন্ট্রোল করতে পারো, কেমিক্যাল কন্ট্রোল কিভাবে করতে পারো, মেকানিক্যাল কন্ট্রোল, এই জিনিসগুলো দেওয়া আছে। তো এরকম 5টা থেকে 6টা তোমাদের দেখতে হবে। অনেকগুলাই আছে, জাস্ট 5টা থেকে 6টা তোমার সুবিধা মতো দেখে নিবা। তারপর এই হচ্ছে, এটা হচ্ছে পেস্ট। তারপর হচ্ছে ফ্লাওয়ারিং এর কারণেও কিন্তু সুগারের অনেকগুলা লস হয়, ফ্লাওয়ারিং। তো সেইটাও কিভাবে তুমি কন্ট্রোল করতে পারো সেটা, এবং সব যে শুধু ইনসেক্ট এবং এনিমেল পেস্ট দিয়ে হয় সেটাও না, কিছু থাকে নন ইনসেক্ট এনিমেল পেস্ট, তো সেটাও একটু দেখে নিতে হবে। যে জাস্ট এখানে কন্ট্রোল মেজার আছে কয়েকটা, আর হচ্ছে জাস্ট এইটা সম্পর্কে একটু বলা আছে। তো এই জিনিসটা একটু দেখতে হবে। অর্থাৎ এইখান থেকে যদি কোশ্চেন আসে, কোশ্চেনটা এরকম হবে যে আহ, ধরো কিছু পেস্ট সম্পর্কে লিখতে হবে যেটা তোমার সুগার কেন ক্রপস এর উপর ইফেক্ট রাখতে পারে এবং ব্যাড ইফেক্ট অবভিয়াসলি, এবং এটার কন্ট্রোল মেজার কি কি হতে পারে সেগুলা। এটা ইনসেক্ট পেস্টের জন্য, নন ইনসেক্ট পেস্টের জন্য, এবং আরেকটা বললাম যে ফ্লাওয়ারিং ইন সুগার কেন, এটা এই কিছু জিনিস একটু দেখতে হবে। তারপর যেটা কম্পোজিশন, অলরেডি তোমরা পড়ছো, কম্পোজিশন উপর পড়াইছে আমি দেখছি। তো এখানে জাস্ট কিছু জিনিস একটু এক্সট্রা আছে, যেমন অর্গানিক ম্যাটার, সুগার বাদ দিয়ে, অবশ্যই সুগার বাদ দিয়ে কিছু অর্গানিক ম্যাটার থাকে, কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে। এখন অর্গানিক ম্যাটার গুলা কি কি আছে সেটা তোমাকে তো জানতে হবে। এই অর্গানিক ম্যাটার কি কি সেটা এখানে দেখো নিচে উল্লেখ করা আছে, যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে আছে কিছু প্রোটিন, তারপর আছে অর্গানিক অ্যাসিড, পেন্টোসেন্স, প্যাকটিন এবং কালারিং ম্যাটার, ওয়াক্স। আবার অর্গানিক অ্যাসিড গুলার মধ্যে কি কি আছে, গ্লাইকোলিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, তারপর স্মল কোয়ান্টিটি অফ ট্যানিক অ্যাসিড, বিউটাইরিক অ্যাসিড, এই কিছু কিছু জিনিস আছে। এটা হচ্ছে একটা আবার ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে কিছু কিছু আছে ফসফেট, ক্লোরাইড, নাইট্রেট, সিলিকেট, এই কিছু কিছু জিনিস আছে। তো এই অর্গানিক ম্যাটার কি কি আছে, ইনঅর্গানিক ম্যাটার কি কি আছে, এই জিনিসগুলো তোমার জানতে হবে। আহ বাকি এখান থেকে তো তোমরা পড়ছো। আহ আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস এখানে হচ্ছে কেন জুস, যেটা কেন জুসের প্রপার্টিস অথবা ক্যারেক্টারিস্টিক্স কি থাকে। কেন জুসের পিএইচ সাধারণত 4.9 থেকে 5.5 হয়। এটা অপাক হয়, অপাক হওয়ার কারণ কি কি হতে পারে, এবং এটা টার্বিট হতে পারে। টার্বিট কেন হতে পারে, কারণ এখানে কলয়েডাল সাবস্টেন্স থেকে, ওয়াক্স থেকে, প্রোটিন, পেন্টোসেন, গাম, এই জিনিসগুলো থাকে, সেজন্য এটা টার্বিট হতে পারে। ক্যারেক্টারিস্টিক্স জাস্ট এখানে ABC 3টা পয়েন্ট আছে, দেখতে হবে। ফ্লুইডস ইন কেন, কেনের মধ্যে ফ্লুইড থাকে অবশ্যই। এই ফ্লুইডের একটা অংশ থেকে সুগার নেওয়া হয়, এই সুগার বাদেও আরো কিছু অংশ থাকে। এখানে মেইনলি 3টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সুগার সেপ, বলা হচ্ছে সুগার সেপ, যে এই পার্টটা মূলত সফট প্যারেনকাইমা সেলের থাকে, যেটা থেকে জুস এক্সট্রাক্ট করা হয়, এবং এই পার্টেই মেইনলি সুগার গুলা থাকে, বোথ সুক্রোজ অর্থাৎ নন রিডিউসিং এবং রিডিউসিং সুগার। এইটা বাদে আরেকটা থাকে সয়েল ওয়াটার আর ব্রিক্স ফ্রি ওয়াটার। সয়েল ওয়াটার আর ব্রিক্স ফ্রি ওয়াটার এটা কি? এটা হচ্ছে ফাইবার, যেটা এই ফাইবারের সাথে কেমিক্যালি অ্যাসোসিয়েট থাকে, অর্থাৎ ফাইবারের সাথে সে কেমিক্যালি অ্যাসোসিয়েট থাকে। অর্থাৎ এটা মিলিং করলে সহজেই বের হয় না, বারবার করতে করতে যদি থাকা হয় তখন ফাইনালি যে দেখবা যে ফাইবারটাকেও তারা মিল করতে থাকে, এবং ফাইনালি যে সুগারটা আসে ওটা কিন্তু ওইটার মধ্যে কিন্তু, সরি, ফাইনালি যে ফ্লুইডটা বের হয় বারবার মিলিং করার পর, সেখানে কিন্তু সুগার থাকে না, এটা জাস্ট ফাইবারের সাথে কেমিক্যালি বাউন্ড থাকে। এটা হচ্ছে একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে
এটা অবশ্যই সুগার ফ্রি, এখানে কোনো সুগার থাকে না, এখানে নর্মালি কিছু ওয়াটার থাকে এবং মিনারেল ম্যাটার্স থাকে এখানে এটার মধ্যে। এই হচ্ছে একটা জিনিস, এটা পড়তে হবে, যেমন ফ্লুইড ইন সুগার। তারপর বললাম যে কেন জুসের প্রপার্টিস অথবা ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা হচ্ছে রিমুভাল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অফ কেন জুস। এখন দেখো কেন জুসের মধ্যে আমরা বলছি এটা টার্বিড থাকে, অবশ্যই এটা ক্রিস্টাল ক্লিয়ার হয় না, টার্বিড থাকে, এটার মধ্যে গাম পেকটিন থাকে, অর্গানিক অ্যাসিড থাকে, ইনঅর্গানিক অ্যাসিড থাকে, কালারিং ম্যাটার থাকে, বিভিন্ন জিনিসপত্র থাকে। তো তোমরা অলরেডি পড়ছো যে সুগার যখন ইয়ে করা হয়, জুস এক্সট্রাক্ট করার পরে তারপরে এটাকে ক্লারিফিকেশন করা হয়, এবং এটা ক্লারিফিকেশনটা বিভিন্ন ভাবে করা হয়, লাইম ট্রিটমেন্ট আছে, তারপর আরো কেমিক্যাল এজেন্ট থাকে। তো মোস্টলি হিট ট্রিটমেন্ট এবং লাইম ট্রিটমেন্টের মাধ্যমেই এই জিনিসগুলো রিমুভ করা হয়। যেমন যদি কালারিং ম্যাটারের কথা আসো, এটাকে লাইমের সাথে ট্রিট করলে সেটা দূর হয়। ইনঅর্গানিক অ্যাসিড, সেটাও লাইম ট্রিটমেন্ট। অর্গানিক অ্যাসিড, এটাও লাইম ট্রিটমেন্ট। গাম পেকটিন, এটা হিট এবং লাইম ট্রিটমেন্ট। রিডিউসিং সুগার গুলা রিমুভ করা হয় না, সুগার যেরকম অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই থাকবে। টার্বিডিটিটা ফিল্টার করে এবং হিটিং এর মাধ্যমে, প্রথমে হিটিং করা হয় তারপর ফিল্টারিং করা হয়, এভাবে টার্বিডিটিটাকে রিমুভ করা হয়। তো এটা হচ্ছে রিমুভাল অফ কনস্টিটিউয়েন্ট অফ ক্যান জুস, এটা একটা। আরেকটা যেটা মেজর ইম্পর্টেন্ট পার্ট, কালার অফ দ্য ক্যান জুস। কালার গুলা কেন হয় আসলে? তো কালারটা মেইনলি দুইটা কারণে হয়, এ এবং বি। এ হচ্ছে কালারিং ম্যাটার ফ্রম ক্যান ইটসেলফ। ক্যানের মধ্যেই, ক্যান জুসটা যেটা পাইছি সেটার মধ্যেই ন্যাচারালি কিছু পিগমেন্ট থাকে, যেগুলাকে কালারিং পিগমেন্ট বলা হচ্ছে, যেমন ক্লোরোফিল, অ্যান্থোসায়ানিন, তারপর হচ্ছে সেক্রেটিন, ট্যানিন। মেনলি হচ্ছে এই জিনিসগুলো থাকে, এই পিগমেন্ট গুলার কারণে ক্যানটা কালারফুল হয়। তো এটা সম্পর্কে ডিটেল বলা আছে, এগুলো একটু পড়তে হবে। তারপর হচ্ছে কেমিক্যাল ডিকম্পোজিশনের কারণে। কেমিক্যাল ডিকম্পোজিশনের কারণে আবার এটার আবার তিনটা পার্ট আছে, যে তিনটা কারণ হতে পারে। একটা হচ্ছে coloration of the juice due to decomposition of its constituent by the action of lime or heat. লাইম এবং হিট আমরা যখন অ্যাপ্লাই করলাম, তখন অনেক হিট অ্যাপ্লাই করা হলে সেই হিটের কারণে ডিকম্পোজিশন হয়ে কালারটা চেঞ্জ হতে পারে, এটা একটা কারণ। দুই নম্বর হচ্ছে কালারেশন অফ দ্য জুস ডিউ টু দ্য প্রেজেন্স অফ সলিউবল আয়রন সল্ট। দেখো আমরা যে ইকুইপমেন্টের মধ্যে হিট ট্রিটমেন্ট করতেছি বা আদার ট্রিটমেন্ট করতেছি, সেই ইকুইপমেন্টটা যদি আয়রনের হয় এবং এটা থেকে যদি আয়রন জুসের মধ্যে চলে আসে, তো সেটার কারণেও কালার হতে পারে। ফাইনালি যেটা আছে, কালারেশন অফ দ্য জুস ডিউ টু রিঅ্যাকশন অফ নন সুগার উইথ আদার সাবস্টেন্স। আমরা অলরেডি বলছি যে সুগার বাদ দিয়েও এখানে বেশ কিছু অর্গানিক কম্পাউন্ড থাকে, ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে। তো এই সুগার বাদ দিয়ে যে কম্পাউন্ড গুলো আছে সেইগুলোর সাথে রিঅ্যাকশন করেও কালারটা চেঞ্জ হতে পারে। এই হচ্ছে ওভারঅল। তো ফার্স্টে যে ক্লোরোফিল সম্পর্কে একটু বড় ডেসক্রিপশন দিবা, অ্যান্থোসায়ানিন, সেক্রেটিন, ট্যানিন, এগুলা সম্পর্কে একটু বলবা। তারপর কেমিক্যাল ডিকম্পোজিশনের কারণে কি কি হয়, এটা আমরা বলছি তিনটা পার্ট আছে। এই যে প্রথমটা হচ্ছে ডিকম্পোজিশন, তারপর হচ্ছে কালারেশন অফ জুস ডিউ টু সলিউবল আয়রন, তারপর 3 নাম্বারটা ছিল নন অর্গানিক, কি বলে, নন সুগার কম্পাউন্ড, এটা হচ্ছে 3 নাম্বার। তো যদি কালার সম্পর্কে ওভারঅল আসে, একটা বড় প্রশ্ন, একটা ব্রড কোয়েশ্চেন, তখন কালারেশন দুই ভাবে হয়। একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট ইটসেলফ, লাইক ডিফারেন্ট টাইপস অফ পিগমেন্টস, তারপরে পিগমেন্টস গুলার বর্ণনা, তারপর কেমিক্যাল ডিকম্পোজিশন হতে পারে, সেটা 3 ভাবে হয়, সেই 3টার বর্ণনা। এটা হচ্ছে যদি বড় আকারে থাকে। আবার শুধু কেমিক্যাল ডিকম্পোজিশনের কারণে কালার কিভাবে এফেক্ট হয় সেটা থাকতে পারে। ন্যাচারাল পিগমেন্ট কি কি আছে সেগুলো বর্ণনা করো, এভাবেও থাকতে পারে। তো এই জিনিসটা একটু পড়তে হবে। দেখো এইখানে আবার বলা আছে কম্পোজিশন অফ কালারিং ম্যাটার। কম্পোজিশন অফ কালারিং ম্যাটার, এটা কিন্তু সেম কথাটাই বলা আছে, জাস্ট শর্টলি।
তোমাদের যদি এরকম থাকে কোশ্চেনটা যে কম্পোজিশন অফ কালারিং ম্যাটার, তখন জাস্ট শর্টলি এটা কিন্তু ওই বড় অংশটাই এখানে জাস্ট শর্টলি দেয়া আছে। এই শর্ট অংশটাকে সুন্দরভাবে রিসেভ করে দিতে হবে যদি কম্পোজিশন অফ কালারিং ম্যাটার আসে। আবার যদি বড়টা আসে তখন এই ছোটটা দিয়ে বসে থাকবেন। তো কম্পোজিশন অফ কালারিং ম্যাটার এটাও একটা জিনিস। ফাইনালি লাস্ট পার্ট অফ টুডেস লেকচার, সেটা হচ্ছে প্রপার্টিস অফ সুগার। এটা মেনলি কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসতে পারে। এখানে মেনলি কি বলা হচ্ছে দেখো, আমরা জানি কি নন রিডিউসিং সুগার হচ্ছে সুক্রোজ, আর রিডিউসিং হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলা। তোমাদের যদি কোশ্চেনটা এরকম আসে রিডিউসিং এবং নন রিডিউসিং সুগারের মধ্যে পার্থক্য লিখো, তখন সুক্রোজটা কিন্তু রিডিউসিং আর এগুলা কিন্তু নন রিডিউসিং, তখন এই টেবিলটা দিতে হবে। এটা হচ্ছে সবগুলোর মধ্যে পার্থক্য। এটা হচ্ছে যদি প্রপার্টিস আসে, যে প্রপার্টিস অফ সুগার, এখানে সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এই সুগার গুলো আছে, এগুলার ফিজিক্যাল প্রপার্টিস কি? ফিজিক্যালের মধ্যে টেস্ট আছে, ক্রিস্টাল ফর্ম, সলিবিলিটি। টেস্টের যখন সাব ইস্যুটা হচ্ছে টেস্ট, প্রপার্টিসটা যখন টেস্ট, তখন সুক্রোজ কেমন টেস্ট, গ্লুকোজ কেমন টেস্ট দেয়, ফ্রুক্টোজ কেমন টেস্ট দেয়, প্রপার্টিস গুলো লিখতে হবে। ক্রিস্টাল ফর্ম কোনটা কিরকম ক্রিস্টাল ফর্ম করে, সলিবিলিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, অপটিক্যাল অ্যাক্টিভিটি, রিফ্লেকটিভ ইন্ডেক্স, স্পেসিফিক রোটেশন, অ্যাকশন অফ হিট, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস এর আন্ডারে আছে। এই জিনিসটা পড়তে হবে। তারপর আছে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস এর পর কেমিক্যাল প্রপার্টিস আছে, যে কেমিক্যাল প্রপার্টিস এর একটা মেজর হচ্ছে অ্যাকশন অফ হিট। হিট ট্রিটমেন্ট করলে কোনটা কিরকম চেঞ্জ হয়, কোনটা ডিকম্পোজ হয়ে যায়, ডিকম্পোজ হয়ে গ্লুকোজ ফ্রুক্টোজ হয় কিনা, কোনটা কতটুকু হিট নিয়ে ক্যারামালাইজেশন হয়, এইসব কিছু এখানে দেওয়া আছে, অ্যাকশন অফ হিট। তারপর হচ্ছে অ্যাকশন অফ হিট অন ডাইলুট সলিউশন, যে সুগারটা নিয়ে সেটা ডাইলুট করে তারপর এটার মধ্যে হিট অ্যাপ্লাই করলে কি হয় সেটা বলা আছে। তারপর হচ্ছে অ্যাকশন অফ অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিডের সাথে সে কিভাবে রিঅ্যাকশন করে, অর্গানিক অ্যাসিডের সাথে কিভাবে রিঅ্যাকশন করে। সিমিলারলি অ্যাকশন অফ অ্যালকালি, স্ট্রং অ্যালকালির সাথে কিভাবে রিঅ্যাক্ট করে, উইক অ্যালকালির সাথে কিভাবে রিঅ্যাক্ট করে। রিডিউসিং অ্যাকশন, ফার্মেন্টেশন। তো এইগুলা হচ্ছে টোটাল 12টা পয়েন্ট আছে। প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ এটা অনেক সময় শর্টলি চলে আসে যে রাইট ডাউন দ্য write down what happen if action of heat takes place on the dilute solution, তখন অ্যাকশন অফ হিট এই পার্ট থেকে চলে আসবে। এভাবে কিন্তু প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালিও কিন্তু কোশ্চেন আকারে দেওয়া সম্ভব, কাজেই সবগুলা সম্পর্কেই একটু ধারণা রাখতে হবে। এই হচ্ছে সুগার আমার পার্ট। এখান থেকে স্যার হ্যাঁ, স্যার রিডিউসিং আর নন রিডিউসিং সুগারের মধ্যে পার্থক্য বলে খালি দুইটা তিনটা, ফ্রুক্টোজ আবার গ্লুকোজ আলাদা করা। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটাই হচ্ছে রিডিউসিং, আর সুক্রোজটা Reducing. নন রিডিউসিং। নন রিডিউসিং এদিকে তিনটা কলাম দিব। তুমি যদি চাও যে কোনো দুই, মানে সুক্রোজটা কমন, তুমি চাইলে এই দুটাও দিতে পারো, আবার জাস্ট একটাও দিতে পারো। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাস। কোনো কনফিউশন থাকলে নেক্সট টাইম দেখা করবা। আর এখানে আজকে যা পড়াই, সুগার পার্ট থেকে যা পড়াইছি সেটা থেকে 2টা বা তার বেশি কোশ্চেন থাকতে পারে, তো এটা একটু ভালো করে পড়তে হবে। এই পার্ট অনেক ইজি, এটা পড়তে মনে হয় না 5-6 ঘন্টার বেশি সময় লাগবে। তো এই হচ্ছে ওভারঅল। এইটা আমার কাছে বইও আছে, তোমরা যদি এখান থেকে বুঝতে সমস্যা হয় আমার কাছ থেকে বইও নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের আপাতত পরীক্ষার আগে শেষ ক্লাস। তোমাদের পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমার সাথে যোগাযোগ করবা, আমি একটা সুগারের প্র্যাকটিক্যাল ক্লাস নিব। তোমাদের মনে হয় একটা ল্যাব ক্লাস নেওয়া হয়েছে রিডিউস